কৃষ্ণনগর নামক কোনো একটি গ্রামে সুমনা তার ছোট ভাই অমিতের সঙ্গে তার মামা মামির বাড়িতে বসবাস করত। কিছুদিন আগে তাদের দুই ভাই বোনের বাবা মায়ের মৃত্যু হয় একটা রোড অ্যাক্সিডেন্টে, যার কারণে সুমনা এবং অমিত তার মামা মামির বাড়িতে বসবাস করত। সুমনার মামা ছিল অনেক ভালো, সে দুই ভাই বোনের অনেক ভালোভাবে খেয়াল রাখত। কিন্তু মামি লক্ষ্মী, সে ছিল খুবই বাজে স্বভাবের একজন মানুষ। সে তাদের দুই ভাই বোনকে একটুও সহ্য করতে পারত না। সে 24 ঘন্টা শুধু এইটাই ভাবত যে তাদের দুই ভাই বোনকে কীভাবে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সুমনা তার মামাকে বলে, মামা, আমার গ্র্যাজুয়েশন তো কমপ্লিট হয়ে গেছে, আমি আরও পড়ালেখা করতে চাই, কিন্তু তুমি আর আমার ছোট ভাই অমিতের পড়ালেখার খরচ একসঙ্গে চালানোটা তোমার পক্ষে মুশকিল হয়ে যাবে। তাই আমি ভেবেছি যে আমি আমার পড়ালেখা ছেড়ে দেব। তুমি শুধু দয়া করে অমিতকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দাও, আমার জন্য এইটাই অনেক বেশি হবে। আমি এমনটা একদম করতে দিব না। আর তুমি বাড়িতে টাকার গাছ লাগিয়ে রাখোনি, ভুলে যেও না বাড়িতে তোমার নিজেরও একটা মেয়ে আছে, ওরও একটা ভবিষ্যৎ আছে। এই দুই অপয়াকে আমরা আমাদের বাড়িতে রেখেছি, খাবার দিচ্ছি, পরতে জামা কাপড় দিচ্ছি, এটা কি কম নাকি? আর এখন ওদের উপর ফালতু খরচ করবে? এই ভিখারিদের জন্য একটা টাকাও খরচ করতে দিব না আমি। আর শুনে রাখো, এটাই আমার শেষ সিদ্ধান্ত। নিজের মামা মামিকে এইভাবে ঝগড়া করতে দেখে সুমনা বলে, দয়া করে আমাদের দুই ভাই বোনের জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করবে না। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি অনেক ভালো একজন ফ্যাশন ডিজাইনার, আমি একটা কাজের ব্যবস্থা করে নিতে পারি, মামারও বোঝা কিছুটা হালকা হবে। সুমনার এ কথা শুনে তার মামি রাজি হয়ে যায়। আর এখন সুমনা গ্রামের অনেক ভালো একটি দোকানে সেলাইয়ের কাজ করে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন মামা বাড়িতে আসছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে তার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যখন এই খবরটি তার বাড়ির মানুষ জানতে পারে, সবাই অনেক কান্না করে, কিন্তু তখনও লক্ষ্মী সুমনা এবং অমিতকে কথা শোনাতে ছাড়ে না। যখন থেকে তোরা দুইজন অপয়া আমার বাড়িতে পা রেখেছিস, তখন থেকে কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে। প্রথমে নিজের বাবা মাকে খেলি, আর এখন আমার স্বামীকে খেয়ে নিলি। মা কাবেরী, চুপ কর, আর তো বাবা ফিরে আসবে না। আমি তখন এইটাই ভেবে পাচ্ছি না যে তোর বাবার অবর্তমানে আমি তোর পালন পোষণ কীভাবে করব। এমনভাবেই লক্ষ্মী দুই ভাই বোনকে অনেক কথা শোনাচ্ছিল। তখন সুমনা তার মামিকে বলে, মামি, তুমি বাড়ির খরচের চিন্তা কেন করছো? আমি বুটিকে কাজ তো করি, কিন্তু মামি ওইখান থেকে খুব কম টাকা আসে। দয়া করে তুমি আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও, তাহলে আমি বাড়িতে বসে সেলাই করব আর অনেক টাকা ইনকাম করব। আর এরপর আমাদের সংসার খুব ভালোভাবেই চলবে। মামি, দয়া করে তুমি কান্না করো না। এমনটা বলে সুমনা তার মামিকে ভরসা দেয়। কিছুক্ষণ পর সুমনার মামার শেষ কাজ হয়ে যায়। কিছুদিন পর লক্ষ্মী সুমনাকে একটা সেলাই মেশিন কিনে দেয়। এরপর বলে, এই নে অপয়া সেলাই মেশিন, এখন সুন্দর সুন্দর জামা কাপড় বানিয়ে বাড়ির খরচ চালা। আর হ্যাঁ, মনে রাখিস, এখন থেকে বাড়ির সব কাজও তোকেই করতে হবে। ঝাড়ু দেওয়া, ঘর মোছা, খাবার বানানো, কাপড় কাচা, থাল মাজা, সব কিছু। আর এর পাশাপাশি সেলাইয়ের কাজ করে বাড়ির খরচও চালাবি, বুঝলি তো? কিন্তু মামি, আপু একা বাড়ির সব কাজ কিভাবে করবে? তুমি আর কাবিয়া আপু মিলে বাড়ির কাজ করে নাও। এভাবে সবাই মিলেমিশে কাজ করলে কাজ করাটাও সহজ হবে। দেখেছো মা, এই ছোট্ট বাচ্চাটি তোমাকে কিভাবে জ্ঞান দিচ্ছে। ওর বোন 2 টাকা ইনকাম করে তো, তাই ওর মুখও ধারালো অস্ত্রের মতো চলতে শুরু করেছে। এই মুহূর্তে ওকে তোমার শিক্ষা দেওয়া উচিত। ওরা ভুলে গেছে যে তুমি ওদের জন্য কি করেছো। লক্ষ্মী তার মেয়ে কাবিয়ার এমন কথা শুনে অমিতকে মারতে শুরু করে। আর ততক্ষণ পর্যন্ত সে তাকে মারধর করে যতক্ষণ পর্যন্ত না তার বোন বাড়ির কাজের পাশাপাশি সেলাইয়ের কাজ করতে রাজি হয়। মামি, দয়া করে অমিতকে ছাড়ো। অমিত এখনো অনেক ছোট। তুমি যেমনটা বলছো আমি তেমনটাই করব। বাড়ির সব কাজের পাশাপাশি আমি সেলাইও করব। তোমাকে বিচার দেওয়ার কোনো সুযোগই দিব না। মামি, দয়া করে অমিতকে ছেড়ে দাও। এই তো পথে এসেছিস, এখন যা তাড়াতাড়ি গিয়ে আমার জন্য আর আমার মেয়ের জন্য সুস্বাদু খাবার বানিয়ে নিয়ে আয়, আর এরপর তোকে সেলাইও করতে হবে। বেচারি সুমনা চুপচাপ কাজগুলো করার জন্য রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো রাস্তাও ছিল না। তার বাবা মা জীবিত ছিল না, আর তার মাথার ওপর অন্য কোনো ছাদও ছিল না।
এর কারণে বাধ্য হয়ে তাকে তার মামির সব কথা মেনে নিতে হয়। সুমনা সারা দিন বাড়ির সব কাজ করে এবং রাত জেগে সেলাইয়ের কাজ করে এবং সেখান থেকে সে যে টাকা ইনকাম করত সব টাকা সে তার মামির হাতে তুলে দিত। এভাবেই কিছুদিন কেটে যায়। রাত দিন জেগে কাজ করে সুমনার শরীর অনেক খারাপ হয়ে যায়। অমিত সুমনাকে বলে, আপু, তুমি তোমার অবস্থা দেখেছো? বাড়ির সব কাজ এবং সেলাইয়ের কাজ একসঙ্গে দিনরাত জেগে করার কারণে তোমার অবস্থা কি হয়ে গেছে। কিন্তু এই দুষ্টু মামির তো এতে কিচ্ছু যায় আসে না। তুমি কাজ করতে করতে মারা গেলেও দুষ্টু মামি কিচ্ছু যায় আসবে না। এই লোভী মানুষগুলো তো শুধু টাকা চাই, টাকা। ভাই তুই চিন্তা করিস না, আমি মামির সঙ্গে গিয়ে কথা বলছি, হতেও তো পারে মামি আমাকে কিছু ওষুধ কিনে দিল। এমনটা বলার পর সুমনা তার মামির কাছে যায় এবং বলে, মামি আমার শরীরটা অনেক খারাপ, কিছু ওষুধের প্রয়োজন, আর কালকের মধ্যে আমাকে কাবিয়ার বান্ধবীর গাউনটাও বানাতে হবে। মামি আমাকে কিছু ওষুধ কিনে দাও, নয়তো আমি সেলাই করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তোর ড্রামা আমি খুব ভালোভাবেই জানি। তোর কোনো শরীর খারাপ টারাপ কিচ্ছু নয়। 2 টাকা ইনকাম করতে লেগেছিস তো, তাই আমাকে দিয়ে এখন টাকা খরচ করাতে চাইছিস। আমি তোকে আর তোর ভাইকে খুব ভালোভাবে চিনি। এখন যদি তোর ড্রামা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে যা, আমার জন্য 1 কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে আই। আর এরপর আর সময় নষ্ট না করে যা গিয়ে আমার মেয়ের বান্ধবীর জন্য গাউন তৈরি কর। আমি তোদের মতো ড্রামাবাজদের খুব ভালোভাবে চিনি। কত সুন্দর আলাপ করতে এসেছে, মামি আমার শরীর খারাপ, ঔষধ কিনে দাও। ড্রামাবাজ কোথাকার। লক্ষ্মী সুমনাকে টিটকিরি দেয়, আর তখন সেখানে লক্ষ্মীর মেয়ে কাবিয়া আসে এবং সে তার মা লক্ষ্মীকে বলে, মা আমার 5,000 টাকা লাগবে, দিয়ে দাও না, আমার সকল বান্ধবীরা ঘুরতে যাচ্ছে, আমিও যাব ওদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, কেন নয় মা, আমি তোমাকে 5,000 তো কি 10,000 টাকা দিচ্ছি। এই নাও 10,000 টাকা, নিজের বন্ধুদের সঙ্গে গিয়ে এনজয় করো এবং সময় মতো তোমার পিকগুলো আমার কাছে দিয়ে দিও। আমিও দেখতে চাই যে আমার মেয়ে ওইখানে কত এনজয় করছে। এমনটা বলে লক্ষ্মী তার মেয়েকে পুরো 10,000 টাকা দিয়ে দেয়, কিন্তু বেচারি সুমনাকে 100 টাকার ঔষধ পর্যন্ত কিনে দেয় না। তখন অমিত সেখানে আসে এবং সে তার মামিকে বলে, মামি, এটা তো ভুল বিচার। আপু কত কষ্ট করে সেলাই করে, পাশাপাশি বাড়ির সব কাজ করে, তখনই তো টাকা ইনকাম হয়। আর এই টাকাগুলো তুমি তোমার মেয়েকে দিচ্ছ উড়ানোর জন্য, আর আমার আপুর জন্য 100 টাকার ঔষধ পর্যন্ত কিনে দিতে পারছো না। আমার মেয়ে যাচ্ছে বাইরে ঘুরতে, আর তোমরা দুজন অপয়া ভাই বোন আমার মেয়ের ওপর নজর দিচ্ছ। আমি তোমাদের দুজনের জন্য কি না করেছি, আমার বাড়িতে থাকতে দিয়েছি, এটা কি তোমাদের জন্য কম কথা? কাবিয়া, যাও, তুমি দেরি না করে বেড়াতে যাও, এই 2জন অপয়াকে আমি দেখে নিচ্ছি। এরপর লক্ষ্মী সুমনা এবং অমিতকে একটা একটা করে থাপ্পড় মারে। বেচারি সুমনা কান্না করতে করতে গিয়ে গাউন সেলাই করছিল, কিন্তু সুমনার শরীর এতটাই খারাপ ছিল যে সেলাই করতেই পারে না। এরপর সে তার স্বর্গবাসী মা বাবার ছবির সামনে গিয়ে কান্না করতে থাকে। মা, এখন আমি কি করব? তুমি তো আমাদের 2 ভাই বোনকে ছেড়ে চলে গেলে, আর এখন আমরা 2জন অন্যের কথা শুনে বেঁচে আছি। তুমি তো দেখতেই পাচ্ছ আমার শরীর কত বেশি খারাপ, কিন্তু তবুও মামির আমার ওপর একটুও দয়া নেই। এখন যদি আমি এই গাউনটি সেলাই করতে না পারি তাহলে মামি আমাকে অনেক মারবে, কারণ ওরা আগেই অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে। মা, তুমি এখন রাস্তা দেখাও, কি করব আমরা? আমি আর অমিত আর এত অত্যাচার সহ্য করতে পারছি না। নিজের মেয়েকে ঘোরার জন্য পুরো 10,000 টাকা দিয়ে দিল, কিন্তু আমার জন্য 100 টাকার ঔষধ পর্যন্ত দিতে পারলো না। আর সব থেকে বড় কথা হলো এই সব টাকা আমারই ইনকামের। আমি অমিতকে একটা ভালো স্কুলে অ্যাডমিশন করিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ও আমার সঙ্গে বাড়িতে বসে কাজ করে, ওর পড়ালেখা এবং খেলাধুলা করার বয়স, কিন্তু ও এই বাড়িতে চাকরের মতো কাজ করছে। এমনটা বলে সুমনা অনেক কান্না করছিল। তখন সুমনার স্বর্গবাসী মায়ের ছবির মধ্যে থেকে সুমনার মায়ের আত্মা বাইরে বেরিয়ে আসে এবং সে সুমনাকে বলে, মা সুমনা, চুপ করো। আমি জানি যে লক্ষ্মী তোমার এবং তোমার ছোট ভাই অমিতের উপর কতটা অত্যাচার করে, তাই তো আমি তোমাকে সাহায্য করার জন্য এখানে এসেছি। মা, এই জঙ্গলের ওই পারে একজন পরী বসবাস করে, ওর কাছে জাদুর সোনা এবং রূপার 2টা গাউন আছে। মা, ওইখানে গেলে প্রথমে তোমার পরীক্ষা নেওয়া হবে। তুমি যদি পরীক্ষাতে পাশ করো তাহলেই তোমাকে ওই গাউন দেওয়া হবে, আর ওই গাউনের সাহায্যে তুমি এবং অমিত হাসি খুশিতে জীবন কাটাতে পারবে। যাও মা, সময় থাকতে থাকতে তুমি এক্ষুনি ওইখানে চলে যাও।
এমনটা বলে সুমনার স্বর্গবাসী মায়ের আত্মা সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে সুমনা সেইখানে চলে যায় যেখানকার ঠিকানা তার মা তাকে দিয়েছিল। সুমনা সেইখানে গিয়ে দেখে যে সেখানে একদিকে জাদুর সোনার গাউন ছিল এবং অপরদিকে ছিল জাদুর রূপার গাউন। তখন সেখানে একজন পরী আসে এবং সে সুমনাকে বলে, সুমনা, তোমার সামনে একদিকে আছে জাদুর সোনার গাউন এবং অপরদিকে আছে জাদুর রূপার গাউন। যদি তুমি জাদুর সোনার গাউনটি পছন্দ করো তাহলে তুমি সেখানে অনেক ধন সম্পদ পাবে, আর যদি তুমি রূপার গাউনটি পছন্দ করো তাহলে এখান থেকে তুমি বেশি ধন সম্পদ পাবে না। তোমার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে আর এরপর তোমাকে 10 জন বৃদ্ধা মহিলার সেবা করতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি অনেক ধন সম্পদের মালিক হতে চাও নাকি সুস্থ হয়ে 10 জন বৃদ্ধা মহিলার সেবা করতে চাও? পরি, আমি জাদুর রূপার গাউনটি চাই। আমি সুস্থ হতে চাই আর 10 জন বৃদ্ধা মহিলার সেবা করতে চাই। ধন সম্পদের আমার প্রয়োজন নেই। আমি ওদের সেবা করে পুণ্য অর্জন করতে চাই এবং ওদের দোয়া নিতে চাই। আমি আর কিচ্ছু চাই না, ধন সম্পদের কোনো লোভ নেই আমার। সুমনা, সত্যি তুমি অনেক ভালো, তোমার মনটি অনেক বড়। নয়তো আজ পর্যন্ত যে যে এখানে এসেছে সবাই জাদুর সোনার গাউনটি পছন্দ করেছে, কেউ কারো সেবা করতে চায় না। তোমাকেই প্রথম দেখলাম যে অন্য সেবা করতে চাও, তাই আমি খুশি হয়ে তোমাকে জাদুর সোনা এবং রূপার 2টা গাউনই দিলাম। তুমি এই 2টা নিয়েই চলে যেতে পারো। একটা গাউনের সাহায্যে তুমি সুস্থ হয়ে যাবে এবং অপর গাউনের সাহায্যে তুমি অনেক ধন সম্পদ পাবে। আমি তো শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি পরীক্ষাতে পাশ করেছো। যাও, নিজের ভাইয়ের সঙ্গে অনেক সুন্দর একটা জীবন কাটাও। পরীর এ কথা শুনে সুমনা অনেক বেশি খুশি হয় এবং সে জাদুর রূপা এবং সোনার গাউন নিয়ে বাড়িতে চলে আসে। জাদুর রূপার গাউন থেকে সুমনা ঠিক হয়ে যায়, অপরদিকে জাদুর সোনার গাউন থেকে সে অনেক ধন সম্পদের মালিক হয়। এরপর সুমনা তার মামির বাড়ি ছেড়ে নিজের ভাইয়ের সঙ্গে অনেক বড় একটা বিলাসবহুল বাড়িতে বসবাস করে আর অমিতকে অনেক বড় একটা স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়। এখন অমিত প্রতিনিয়ত পড়ালেখা করতে যায়। অন্যদিকে সুমনা নিজের ভাইয়ের সঙ্গে সঙ্গে আরও অনাথ এবং অসহায় মানুষদেরকে সাহায্য করে। এভাবেই হাসি খুশিতে দিন কাটছিল 2 ভাই বোনের। হঠাৎ করে একদিন সুমনার মামি এই খবর জানতে পেরে যায় যে সুমনার কাছে জাদুর 2টা গাউন আছে, সোনা এবং রূপার, যার কারণে সুমনা এত বড় লোক হয়ে গেছে। এরপর একদিন লক্ষ্মী এবং কাবিয়া সুমনার বাড়িতে যায় এবং সুযোগ পেয়ে তারা তার বাড়ি থেকে সোনা এবং রূপার 2টা গাউনই চুরি করে নিয়ে আসে এবং জাদুর সোনা এবং রূপার গাউনকে বলে, হে জাদুর সোনা এবং রূপার গাউন, আমরা অনেক ধন সম্পদ চাই, এত ধন সম্পদ যেন ওই অপয়ের থেকে অনেক বেশি বড় লোক হয়ে যায়। তারা 2 জন এমনটা বলতে না বলতেই জাদুর সোনা এবং রূপার গাউন থেকে ধন সম্পদ তো আসে না, উল্টো বিষাক্ত সাপ বেরিয়ে আসে, যেগুলো 2 মামিকে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে 2 মামির মৃত্যু হয়ে যায়। 2 মামি তাদের লোভের শাস্তি পেয়ে যায়। সোনা এবং রূপার গাউন উড়ে আবারও সুমনার কাছে চলে আসে এবং সুমনা আর তার ছোট ভাই অমিত জাদুর গাউনের সাহায্যে হাসি খুশিতে একটা সুন্দর জীবন কাটায়। কোনো একটি গ্রামে শান্তা নামের একজন দরিদ্র মহিলা বসবাস করত, যার স্বামী অতিরিক্ত নেশা করার কারণে অকালেই মৃত্যুবরণ করে। এভাবেই তার 5 মেয়ের দায়িত্ব এসে পড়ে শান্তার ঘাড়ে। আর স্বামীর মৃত্যুর পর বাড়ির মালকিন তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং সে থেকে শান্তা তার মেয়েদের নিয়ে রাস্তায় ঘুরতে শুরু করে। তার 5 মেয়ে, প্রথম 2টা মেয়ের বয়স ছিল 5 থেকে 3 বছর এবং অন্য 3টা মেয়ের বয়স ছিল 12 থেকে 9 বছরের মধ্যে। নিজের মেয়েদের সঙ্গে করে রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটি গাছের নিচে বসে পড়ে, যেখানে তার ছোট্ট মেয়ে তারা তাকে বলে, মা, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খাইয়ে দাও না মা। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। এখন দেখো আমাদের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সত্যি বাবা। আচ্ছা মা, এদের তোতলানো কবে ভালো হবে বলো তো? আরে মা, একটু বোঝার চেষ্টা কর, ওরা এখনো অনেক ছোট, যখন বড় হয়ে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। মা, তুমি জানো পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে আর আপু এখানে আমাদেরকে নিয়ে মজা করছে। আপু কি ক্ষুধা বুঝতে পারছে না? সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি। সত্যি মা, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খাইয়ে দাও না মা। সকাল থেকে কিচ্ছু খাইনি, সকাল থেকে হেঁটেই যাচ্ছি, পায়ের মধ্যেও এখন অনেক ব্যথা হচ্ছে। বাবা চলে যাবার পর আমাদের সঙ্গে কত কি ঘটছে। কোনো ব্যাপার না মা, কিন্তু সবার আগে তোমাদের সুরক্ষার জন্য আমার একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে। দেখো মা,
তোমরা কষ্ট করে আরেকটু সামনে চলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব। মা আর পারছি না, আমার পায়ের মধ্যে ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, এসো, আমি তোমাকে আমার কোলে নিয়ে নিচ্ছি। এরপর শান্তা তার ছোট্ট মেয়েটিকে কোলে নেয় এবং তার বাকি বাচ্চাদের সঙ্গে সামনে এগোচ্ছিল। কিছু দূর এগোনোর পর শান্তা তার 5 মেয়েকে একটা হ্যান্ড পাম্প থেকে পানি খাইয়ে দেয় এবং একটা মন্দিরে চিন্নি বিতরণ করা হচ্ছিল। তারা সেখানে যায় চিন্নি খাওয়ার জন্য এবং মন্দিরের বাইরে বিতরণ করা খাবার থেকে সে তাদের মেয়েদেরকে খাবার খাইয়ে দেয়। খাবার শেষ হবার পর তার ক্ষুধার্ত বাচ্চারা আরও খাবার চায়। তখন পূজারী বলে, আরে তোকে আর তোর বোনদেরকে আমি 3 বার খাবার খাইয়েছি, বিতরণ করতে বসেছি ঠিকই, কিন্তু তাই বলে কি সবকিছু বিতরণ করে দেবো নাকি তোদের জন্য? চল বেরো এখান থেকে, জানি না এই ভিখিরিগুলো কোথায় থেকে চলে আসে। তোদের জায়গা ওই নর্দমায়, রাস্তায়, ময়লার মধ্যে, বুঝলি? প্লিজ পূজারী, এমনটা বলবেন না, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। পূজারী সাহেব, আমি আপনার সামনে হাত জোড় করছি, দয়া করে এমনটা করবেন না। আমার মেয়েদেরকে খাবার খেতে দিন। সকাল থেকে ওরা কিছুই খায়নি, আর না জানি আজকের পর আবার কবে খেতে পাবে। মনে হচ্ছে এই ভিখিরিগুলো এইভাবে মানবে না, ঘাট ধাক্কা দিয়ে এদেরকে এখান থেকে বের করে দিতে হবে। এরপর পূজারী ঘাট ধাক্কা দিয়ে 5 মেয়ে সহ শান্তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর তারা আবারও দিশেহারা হয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সে সঙ্গে সঙ্গে তার 5 মেয়েকে নিয়ে এসে একটা অনেক বড় গাছের নিচে দাঁড় করায়। গাছের নিচে এসেও তারা ভিজে যায়, আর শিবানী এবং পিউ দুজনে কাঁদতে শুরু করে। মা অনেক ঠান্ডা লাগছে। মা, আমার অনেক কাপড় নিয়ে আসছে, আমার কাছে তো এই পরনের কাপড় ছাড়া আর কোনো কাপড়ও নেই। মা, আমাদের মাথার উপরে কোনো ছাদ দাও। মা, এই ছোট দুইজনেই অসুস্থ হয়ে পড়বে। তোমরা চিন্তা করো না মা, এই বৃষ্টি থামতেই আমি তোমাদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে বের করব। এ কি, তারার তো জ্বর চলে এসেছে। জানি না আমাদের মতো দরিদ্রদের কপালে এ কেমন বিপদ নেমে এসেছে। আমার বাচ্চারা ঠান্ডায় কাঁপছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। বাচ্চাদের তো অনেক জ্বর চলে এসেছে, কোনো একটা সাহারা দাও হে খোদা। তখন সামনে দিয়েই একটা ভ্যান গাড়ি যাচ্ছিল, যেখান থেকে একটা পলিথিন সেখানে পড়ে যায়। তখন শান্তা সেই পলিথিনটি ওঠায় এবং সেই পলিথিনটি সবার মাথা ঢেকে দেয়। দিয়ে তারা একটি পার্কের মধ্যে যায়, যেখানে যাবার পর তারা অনেক বড় বড় পাইপ দেখতে পায়। আর সেই পাইপের মধ্যে তারা 5 মা মেয়ে বসে পড়ে। দেখো মা, আজ থেকে এটাই আমাদের বাড়ি, আমরা এখানেই থাকবো। বৃষ্টি কমে গেলে আমি আগুন জ্বালিয়ে দেব। এরপর কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। তখন যখন শান্তা বাইরে থেকে অনেক কষ্ট করে কিছু শুকনো প্লাস্টিক এনে সেগুলোতে আগুন ধরাতে যায়, তখন একজন টোকাই এসে বলে, আরে বোন, কি করছো তুমি এসব? এগুলো পুড়িও না, এগুলো বিক্রি করে দাও। এগুলো বিক্রি করলে তুমি কম করে 20-30 টাকা পাবে। কিন্তু কোথায় ভাইয়া, সত্যি এগুলো বিক্রি করে আমি টাকা পাবো? হ্যাঁ হ্যাঁ, এই প্লাস্টিকগুলো কুড়িয়ে সেখানে জমা করে দাও, টাকা পাওয়া যায় ওইখানে। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই কথাটি বলার জন্য, আমার অনেক বড় উপকার হলো। এরপর শান্তা সেগুলো আর পোড়ায় না, সেগুলো সে নিয়ে গিয়ে প্লাস্টিকের দোকানে বিক্রি করে দেয়, যার থেকে সে 30 টাকা পায়। সেই টাকা দিয়ে সে একটা সস্তার দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসে, যেই খাবারগুলো সে তার মেয়েদেরকে ভাগ করে খাইয়ে দেয়। এটার থেকে তো ভালোই ইনকাম আসে। আমি একটা কাজ করি, আমিও প্লাস্টিক কুড়ানো শুরু করে দিই। এর থেকে আমি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে পারবো, আর তার জন্য ওষুধের ব্যবস্থাও করতে পারবো। বাচ্চারা, তোমরা এখানেই থাকো, আমি আসছি। মা আবার কোথায় যাচ্ছ? এক্ষুনি তো এলে তুমি। প্লাস্টিক কুড়োতে যাচ্ছি মা, যা দিয়ে তোমাদের পেট চালাতে পারবো। তো তুমি একা কেন যাচ্ছ? আমরাও তোমাকে সাহায্য করতে চাই মা। আচ্ছা ঠিক আছে, তুমি আর পিউ আমার সঙ্গে চলো। আর মা, পাখি, তুমি ওদের খেয়াল রেখো, তুমি তো বড় তাই না? আর শোনো, এখান থেকে কোথাও যেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর শান্তা তার 2 মেয়েকে বুঝিয়ে দেয়। এরপর তার 2 মেয়ে তার সঙ্গে যায় প্লাস্টিক কুড়োতে এবং পাখি তার ছোট 2 বোনের খেয়াল রাখে। এরপর সে সেই প্লাস্টিকগুলো বিক্রি করে দেয়, যেখান থেকে সে কিছু টাকা পায়। এরপর এটাই হয় তার জীবন জীবিকার একমাত্র ভরসা। সে প্রতিদিন এভাবেই তন্ন তন্ন করে প্লাস্টিক খুঁজে বের করত এবং সেগুলো দোকানে গিয়ে বিক্রি করত। এরপর একদিন প্লাস্টিক কুড়োতে কুড়োতে শান্তা একটা স্বর্ণের আংটি পায়, যেটার মালিক খুঁজে না পাওয়ার কারণে সেটা বিক্রি করে সে একটা ভাড়ার বাড়ি নেয় এবং সেখানে তার 5 মেয়ের সঙ্গে বসবাস করে। উনুনে খাবার বানায় এবং প্লাস্টিক খুঁজে খুঁজে নিজের জীবন জীবিকা নির্বাহ করে। এমনভাবেই কেটে যায় 15টি বছর।
তার 5 মেয়েও বড় হয়ে যায় এবং এরপর তারাও তাদের মায়ের সঙ্গে প্লাস্টিক কুড়োনোর কাজ শুরু করে। পাশাপাশি তারা পড়ালেখাও করে। তারা পড়ালেখাতে অনেক মেধাবী ছিল। তারা কিছু টাকা জমাও করেছিল আর পড়ালেখাতে ভালো হওয়ার কারণে একটা ছোটোখাটো জায়গাতে তাদের চাকরিও হয়ে যায়, যার পর শান্তার বোঝাও কমে যায়। একদিন শান্তা তার 5 মেয়েকে বলে, মা, তোমরা আর কত কাজ করবে? তোমরা এখন 5 জনেই বড় হয়ে গেছো। আমি থাকি কি না থাকি কে বলতে পারে কখন কি হয়ে যায় আমার। এর কারণে আমি তোমাদের জন্য একটা সম্বন্ধ দেখেছি, যেখানে 5 ভাই আছে। তোমরা যেমন 5 বোন, ওরাও তেমন 5 ভাই। বিয়ে করে ওখানে তোমরা খুব সুখে শান্তিতে থাকবে। মা, তোমরা এই বিয়েতে রাজি তো? মা, তুমি আমাদের জন্য যেমনই সম্বন্ধ দেখেছো, তুমি আমাদের কখনো খারাপ চাইবে না। তার তোমার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। এর কিছুদিন পর সেই 5 ছেলের মা কাবেরী তাদের বাড়িতে আসে। দেখুন বোন, আপনার মেয়েদেরকে আমার খুব পছন্দ। ফর্সা, অনেক সুন্দর দেখতে, আর বাইরের কাজকামও জানে। এর কারণেই আমি আমার 5টা হীরার টুকরার সঙ্গে ওদের বিয়ে দিতে রাজি হয়েছি। কিন্তু দেখুন, দেওয়া নেওয়ারও একটা ব্যাপার আছে। আপনি চিন্তা করবেন না। 5 মেয়ের হিসাবে আমার কাছে যা আছে আমি সব কিছু প্রাণপণ দিয়ে চেষ্টা করব। আপনি বিয়ের জন্য প্রস্তুত হন। এমনটা শোনার পর কাবেরী সেখান থেকে চলে যায়। পরের সপ্তাহে শান্তার 5 মেয়ের সঙ্গে কাবেরীর 5 ছেলের বিয়ে হয়ে যায়। এরপর আসে বিদায় পালা। বিদায়ের সময় যৌতুকের জিনিসপত্র দেখে কাবেরী বিদায় আটকে দেয় আর বলে, দাঁড়াও তোমরা, মাফ করবেন শান্তা বোন, আপনাদের 5 মেয়েকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। আপনি বলেছিলেন যথেষ্ট পরিমাণের যৌতুক দিবেন, কিন্তু এটা কি? 5 মেয়েকে বিদায় করার নামে একটা টিভি, একটা আলমারি আর একটা খাট, আর নগদ বলতে মাত্র 20,000 টাকা। 5 মেয়ের হিসাবে সব কিছু 5টা ভাগ করে দিতে পারতেন। দেখুন বোন, আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুই দিয়েছি। অনেক যুদ্ধ করে আমি এগুলো অর্জন করেছি। আমি আমার মেয়েদের জন্য যথেষ্ট করেছি। আমার মনে হয়েছিল আপনি উদার মনের। এই যৌতুক আপনার কাছে কিছুই না। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার মেয়েদের এত বড় সর্বনাশ করবেন না। আরে না, শুকনো কথায় চিড়ে ভিজবে না। আপনাকে যৌতুকের যথাযথ টাকা পরিশোধ করতেই হবে। এরপর শান্তা মানুষের সামনে হাত পাততে বাধ্য হয়, কখনো সবজিওয়ালার কাছে তো কখনো দুধওয়ালার কাছে। সে একের পর এক সবার কাছে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না, সবাই ফিরিয়ে দেয়। নিজেদের মাকে এমন অসহায়ের মতো ছুটতে দেখে তাদের 5 বোনের চোখে অশ্রু চলে আসে এবং তারা তাদের শাশুড়িকে বলে, দেখুন মা, আমাদের মা অনেক কষ্ট করেছে জীবনে, অনেক কষ্ট করে আমাদেরকে এক এক করে নিজেদের পায়ে দাঁড় করিয়েছে। আর আপনি কোন জামানায় দাঁড়িয়ে আছেন? এই জামানায় এসে যৌতুক নেওয়া দেওয়া দুইটাই অপরাধ। ওইসব আমি কিছু জানি না। দেখুন মা, যখন জানেন না তখন জেনে নিন। আমাদের মা জীবনে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে আমাদেরকে। পাইপের মধ্যে আমরা বসবাস করেছি, প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করে আমাদেরকে খাবার খাইয়েছে। আর আমাদেরকে এভাবেই উনি যোগ্য করে তুলেছেন। কখনো কখনো খাবার জন্যও অনেক দিন আমরা ছটফট করেছি, তবুও মা আমাদের জন্য যথেষ্ট পরিমাণের টাকা জমা করেছে। আচ্ছা মা, একটা কথা বলুন, আপনার ছেলেরা কি এতটাই অযোগ্য যে ওদের এখন যৌতুকের প্রয়োজন? কি মোহন, আপনিই বলুন। হ্যাঁ মা, তোমার ছেলেরা যোগ্য, ওদের যৌতুক চাই না। আর মা ওদেরকে অনেক কষ্ট করে যুদ্ধ করে লালন পালন করে এত বড় করে তুলেছে। এমনভাবে প্লাস্টিক বিক্রি করে বছরের পর বছর টিকে থাকা অনেক কঠিন একটা কাজ। আর মা, বোঝার চেষ্টা করো, একটা মা তার 5টা মেয়ে দিচ্ছে, যেটা একজন উদার মনের মানুষই পারে। এটাই ওনার কাছে এই পৃথিবীর সব থেকে বড় সম্পদ। আর কি চাই আমাদের? প্লিজ মা, নিজের বৌমাদেরকে বাড়িতে নিয়ে চলো এবার। তোমাদের মুখ থেকে এমন কথা শুনে আমি বুঝতে পারছি যে আমি আমার বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিয়েছি। শান্তা বোন আর বৌমারা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। জানি না কিভাবে আমি এইসব বললাম, আমার মাথায় কোন ভূত চেপেছিল। আমার কোনো যৌতুক চাই না। সব থেকে বড় ধন সম্পদ তো তোমরা, যারা আমার বাড়িতে গিয়ে আমার বাড়িটাকে স্বর্গ বানিয়ে রাখবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বোন। মা, এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করার জন্য এবং আমাদেরকে যোগ্য করে তোলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চিরকাল ঋণী থাকবো তোমার কাছে। এরপর তারা 5 বোন মিলে তাদের মাকে জড়িয়ে ধরে আর কান্না করে। এরপর তারা মায়ের থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। তারা 5 জন নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে নতুন একটা জীবন শুরু করে, যার পর থেকে তারা হাসি খুশিতে বসবাস করতে শুরু করে।